টিন্ডাল এফেক্টটা হচ্ছে কখনো জামা কাপড় পরার আগে আমরা ঝাড়ি দিই এইবার যদি টিনের কোনো ফোঁটা দিয়ে যদি একটু আলো আসে তাহলে আমরা কি দেখি অনেক বেশি এটা তো পিন হোল ইফেক্টের মতো অনেক নোংরা দেখা যায় ওটা হ্যাঁ তাহলে ধুলা দেখবে একটা ছোট ফোঁটা দিয়ে একটা রৌদ্র আসতেছে ঠিক আছে দিলা ঝাড়া গরমের দিনে দেখবে কি এরকম নড়ানড়ি করতেছে এবার আর আমরা দেখতে পাচ্ছি যদি আলোটা পড়ে তাহলে বাতাসের ধূলিকণাগুলি আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি কেন দেখতে পারি এই ধূলিকণাগুলি আমি ওই ইসেকে তন্ময়কে কেন দেখতেছি তন্ময়ের উপরে যে আলোগুলো পড়ছে ওইগুলি প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে তাহলে বোঝা গেল কথাটা তাহলে ওর থেকে আলোটা প্রতিফলিত আমার চোখে আসার জন্য তো আমি ওকে দেখছি না দেখতাম তাহলে নিশ্চয়ই ওই কলয়ের কণাগুলি যে ধুলি বালিগুলি কিন্তু হাওয়ায় উঠছে এটা থিতায় পড়ছে না কিন্তু সবগুলো থিতায় পড়ে না কিছু ধুলাবালা সবসময় দেখবে ঘুরতেই থাকে ঠিক আছে তাহলে ওইগুলোতে নিশ্চয়ই আলোটা প্রতিফলিত হয়ে কোথায় লাগতেছে আমাদের চোখে তাহলে ওই পার্টিকেলগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে টিন্ডাল বোঝা গেল তাহলে ওই যে এবার যে কালারের লাইটও রিফ্লেক্ট করতে পারবে সেই কালারটাই দেখবো এইবার আমরা এই রবিন ব্লুটাকে নীল কেন দেখছি কারণ ও বাকি কালারগুলি এইবার তাহলে আমাদের বুঝতে হবে তাহলে ওদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এবার বিভিন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো ধরো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত বেশি একটা হাতি ধরো আসলো আর সামনে হচ্ছে রণদ্বীপ তাহলে কি হবে দৌড়াবে তাহলে ও ধরো দেখেই নাই তাহলে হাতিটারে কুচলায় দিয়ে চলে যাবে তাহলে ও সামনে তাহলে কিছু পাবো আমি ওর কোনো লাইট পাবো হাতিটা ধরো আসতে চাইছে তরঙ্গ আসতে চাইছে এর কাছে ধাক্কা খেলো না এর একদম উল্টায় দিয়ে তরঙ্গ চলে গেলো কোনো রিফ্লেকশন নাই ঠিক আছে কিন্তু যদি একটা পিঁপড়া যায় ওর সামনে এরকম তাহলে কি হবে আরে পিঁপড়াটা ধাক্কা খাবে একটা বড় ট্রাক আর একটা ছোট গাছ ঠিক আছে একটা সাইকেল একটা ছোট গাছ তাহলে বড় ট্রাক কী করবে গাছ ভেঙে চলে যাবে তাহলে এখান থেকে কোনো রকম রিফ্লেকশন আসবে না ধাক্কা খাই আবার ব্যাক করবে কথাটা বোঝা গেল তাহলে দেখবা বিভিন্ন বর্ণগুলি হচ্ছে এবার যেরকম যার পার্টিকেলগুলো যেরকম কালারটাকে রিফ্লেক্ট করতে পারবে সেটাই আমি কালার দেখবো এটা তো আমরা আগেই জানি তাই তো এবার এখানেও তাই হয় এখানেও এই যে যখনই আমরা লাইট ফেলবো এই লাইট থেকে এই পার্টিকেলগুলো কিন্তু আমরা দেখতে পারবো যে লাইটগুলি হচ্ছে কি হচ্ছে যারা যেরকমভাবে রিফ্লেক্ট করবে এবার এখান থেকে এসে রিফ্লেক্ট করলো আমি দেখতে পারবো এই কালারটা এটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট মানে এই যে এদের আমি কণাগুলিকে দেখতে পাচ্ছি ওরা লাইটকে কী করছে এটাই হচ্ছে আলোকক্রিয়া যেটাকে বলে কলয়েডের আলোকক্রিয়া মানে কলয়েড কণাগুলি কী করছে আলোটাকে কী করে বিক্ষেপিত করে এর জন্য এটা আমরা দেখতে পাচ্ছি এবার তাহলে বলো তাহলে আমরা গোধূলি কেন দেখি আর উৎসাহী কেন হয় আলোটা যে আসছে 8 মিনিট করছে 47 সেকেন্ড এইটার জন্য আর কিছু না আমাদের আকাশ সারফেসটা এরকম পৃথিবীর আকাশ সারফেস এরকম সূর্য এখানে আছে তাহলে এখানে একটা লোককে আমি আলো দেখতে পারবো না তো সূর্য তো তাহলে এই লোকটা কি আলো দেখতে পারবে না এই লোকটা দেখতে পাবে আরে সোজা আলো তো সরল রেখা আছে তাহলে এরকম বেগে বেগে তো যাবে না কিন্তু এখানে তো মেঘ আছে আমি কি ওইগুলো বলি গোলটা হিসাবে না মেঘ আছে তো তাহলে মেঘের মধ্যে কে আছে কলয়েড পার্টিকেল আছে কলয়েড কণা এরা কি করবে তাহলে লাইটটাকে প্রতিফলিত করে দেবে চোখে আসবে যে সত্যি কথা একদিন কিন্তু এটা বুঝিনি যে গোদরি কেন দেখি আমি চোখে দেখি এখন ওই দিদিমণির মতো উত্তর দিলে হবে প্রাইভেট স্কুলে দিদিমণিগুলো এরকম উত্তর দিবে বাচ্চা তাহলে সব কিছুর পিছনে একটা সায়েন্স আছে তাহলে এটা উষা আর এদিকে যখন থাকবে যদি বোঝা যাচ্ছে কিছু কেমিস্ট্রি না বোঝা হয়ে যাচ্ছে বেশি বোঝা হচ্ছে না বুঝতে পারছো দুইটা বোঝা আছে একটা বোঝা একটা বোঝা
না, দুইটাই বোঝা। আচ্ছা একটা হচ্ছে ঢুকবে, একটা আর হচ্ছে একটা পিঠে আসবে বাউন্সার খাবে। ও বোঝা আর বোঝা বোঝা বুঝিস না। ও, একটা আন্ডারস্ট্যান্ড আর একটা কি আরে পিঠের মধ্যে বোঝা নেই ক্যারিয়ার তাহলে কোনো অসুবিধা আছে? ওইটাই- তাহলে wait, wait. এইটাই হচ্ছে টিন্ডাল এফেক্ট, ঠিক আছে? যে এই কলয়েড পার্টিকেলগুলি হচ্ছে কি আলোচনা আরো বিকৃত করে বিক্ষিপ্তি হচ্ছে। এবার সবাই তো হবে না, না এবার তাহলে তার ওয়েভলেন্থ, এবার কোন কলয়েডটা নীল কালার দেখাবে, সেই নীল কালারটাকেই হচ্ছে কি করবে, প্রতিফলিত করছে জন্য নীল কালারটাই দেখছে। কারণ আর দেখবা নীলটার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা খুব ছোট, আর কলয়েড পার্টিকেলগুলোর সাথে খুব সুন্দর ম্যাচ করে। এই কলয়েড পার্টিকেলগুলো 10⁻⁵ থেকে 10⁻⁷, আর আমরা জানি হচ্ছে তোমার দৃশ্যমান আলোক রশ্মিগুলোর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কত থেকে কত? 3800 থেকে 7600 অ্যাংস্ট্রম। তার মানে কত? এটা অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10, আর সেন্টিমিটার আসলে 10⁻⁻8। তাহলে কলয়েড কণাগুলি তো আরেকটু বড়, 10⁻⁷। হ্যাঁ আরেকটু বড়। 10⁻⁷ থেকে 10⁻⁵ আর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা হচ্ছে দেখো 10⁻⁷। যদি আমি 1 অ্যাংস্ট্রম বলি, তাহলে এটা বড় না এটা বড়? এটা বড় সেভেনটা বড় বড় না? তাহলে এটা যদি বড় হয় তাহলে কি হচ্ছে, এখানে গিয়ে ধাক্কা খায় আবার আসবে। এই জন্য কলয়েডগুলো এমনি কালার দেখতে হবে। বুঝতে পারছো কথাটা? কলয়েড কণাগুলির আকৃতি তাহলে একে বিক্ষিপ্ত করতে পারে। প্রলম্বনগুলো তো আরও পারবে, কারণ প্রলম্বনগুলো আরও বড় হয় তাহলে দ্রবণগুলো কেন কালারলেস হয়? কারণ তো ইয়ে হয়ে যায় স্যার আরো ছোট হয়ে যায় এবং তাহলে দ্রাবকের অণুর ভিতরে দ্রবণে কণার ব্যাসার্ধ দেখো অনেক কম। 1.54 10⁻⁸ থেকে ছোট, ওইটা আরো ছোট। আর এ তো তার কত 3800 অ্যাংস্ট্রম। হ্যাঁ 3800 অ্যাংস্ট্রম, তার মানে কি এর থেকে কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বড়, হয়ে মানে যাচ্ছে। এই ধাক্কাই খাবে না। দ্রাবক কণাগুলি হচ্ছে কি এই লাইট ওয়েভগুলো হচ্ছে হাতির মতো, তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি হাতির মতো, ট্রাকের মতো। মানে এইরকম যাবে না। এর উপর দিয়ে হাতি যেরকম পাড়ায় টাড়ায় যাবে না রণদ্বীপকে, এরকম হচ্ছে ওই তোমার তরঙ্গ দৈর্ঘ্যগুলি হচ্ছে কণার উপর দিয়ে যাবে না, কোনো ইম্প্যাক্ট আসবে না। কিন্তু এখানে তো একটু বড় এরা, এর জন্য আমরা কালার দেখি, এর জন্য দ্রবণগুলো কিন্তু বর্ণহীন হয়। কথাটা বোঝা যাচ্ছে তো? তাহলে এটা গেল টিন্ডাল এফেক্ট। তাহলে টিন্ডাল এফেক্ট নিয়ে আর কোনো সমস্যা আছে? গোধূলি বললাম, উষা বললাম, তাহলে সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা। তাহলে আর আকাশ কেন নীল দেখায় বলো? প্রাইমারি লাভ নাই জল বাগ বেশি তো প্রাইমারি নিচে তো। তো আমার চোখের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এটা clear করে। আর ওইটা একটু লাল লেগে যায়। আসবে তো, এবার দেখো আকাশ নীল, এখানে আকাশ নীল না, আবার আকাশ নীল, আর এখানে আকাশ নীল একটা সিরিয়াল আছে না, ওইটা না। ও হ্যাঁ হ্যাঁ আকাশ সব জায়গায় নীল মোটামুটিভাবে, বর্ষার দিন ছাড়া। এবার বর্ষার দিনে কিন্তু আকাশ এত কড়া নীল হয় না, দেখবা যতই রৌদ্র কড়া নীল কিন্তু হবেই না। তখন জলে বেশি পরিমাণ থাকে না স্যার তখন বাতাসের মধ্যে ধূলিকণা থাকে না, হ্যাঁ, কারণ জলের মধ্যে ধূলিকণা তো সব জলের মধ্যে দ্রবীভূত হয় বা কলয়েড হয়ে বা যাই হোক, ধূলিকণা তো সব পড়ে যায়। বৃষ্টি হয়ে দেখবা বর্ষাকালের মধ্যে এত ধুলাবালি ওঠে না কেন? কারণ ধুলাবালিগুলো তো সব নিচে চলে আসে জলের সাথে। এইবার এর জন্য দেখবা বর্ষাকালের আকাশ কখনো অত একদম নীল দেখবে না, দেখা যায়। আর শীতে সব থেকে বেশি বা গরমের দিনে সব থেকে বেশি নীল দেখা যায়। কি হয় ঘটনাটা? গরমের দিনে সব থেকে বেশি আমরা এর জন্যই দেখবো, বা বিশেষ করে বসন্ততে। স্যার ধূলিকণার মধ্যে কি প্রতিফলিত হয় আর জলের মধ্যে? এইবার 7টা কালার তো আসবে, 7টা কালার তো আসবে, তার মধ্যে এই যে আমাদের যে পার্টিকেলগুলোর সাইজ, এই পার্টিকেলগুলো হচ্ছে খুব সুন্দর রিফ্লেক্টার হচ্ছে নীল আলোর। আমরা যদি ওয়েভলেন্থ বলি তাহলে আমরা ভিবগিয়র মানে বেনিয়া সহকলা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? বাড়ে, ধীরে ধীরে বাড়ে, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, তাহলে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে। তাহলে তাই যদি হয় তাহলে এবার এই ভিবগিয়র এই ব্লুটা খুব ভালো এই তোমার ধূলিকণাগুলিকে, বাতাসের ধূলিকণাগুলিকে খুব ভালো রিফ্লেকশন করে। আর বললাম তো বাকিগুলা এই আর অত ধাক্কা খাইতেই পারে না, ওরা তো পাওয়ার থাকে না, আর এইগুলা তো একে টপকাই দিয়ে জায়গা বেশি আর কি। তোমার উপর দিয়ে হাতে গেলে কী হবে? ব্লুটা তো ওয়েভলেন্থ কম,
হ্যাঁ তো ওই ব্লুটা হচ্ছে পারফেক্ট ও আচ্ছা আচ্ছা এই পারফেক্ট পুরি ব্লু কণার মধ্যে হচ্ছে রিফ্লেকশন হয়ে আমাদের চোখে আসার জন্য। আরে সব কালার তো দেখাতে না। পারবে না, কারণ যে কালারটা ভালো রিফ্লেকশন হবে ওইটাই তো। ওটাই করতে পারবে। এই যে এগুলি অ্যাবজর্ব করে যায়, হুম ভায়োলেট এবং ইন্ডিগো এগুলো অ্যাবজর্ব করে যায়, আর এগুলি ওকেও টপকাই দেওয়া যায় না। এবার আমি লাঠি দিয়ে মারলাম তোমাকে, ওই ব্যথা তুমি সহ্য করে নিবা, কিন্তু যদি একটা লোহার রড দিয়ে মাইট দিয়ে মোটা, তাহলে কী করবা? একটা তো তুমি ওইখান থেকে একটা এফেক্ট দেখাবা। এই ব্লুতে হচ্ছে এই এফেক্টটা দেখায়, ওই জন্য আমরা ব্লু কালারটা দেখি আকাশ। তাহলে এটা কিসের এফেক্ট? এটা টিন্ডাল এফেক্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে টিন্ডাল এফেক্ট নিয়ে আর কোনো অসুবিধা আছে? তাহলে একটা আলোকক্রিয়া এটা আমরা দেখলাম যে বিভিন্ন কালার, আকাশ নীলটা কেন? ধূলিকণার মধ্যে হচ্ছে বিক্ষেপণ। এবার এই কালার সংক্রান্ত যাই আসবে দেখবা কলয়েডের মোটামুটিভাবে টিন্ডাল এফেক্টের মধ্যেই দেখবা কোনো না কোনো কারণের মধ্যেই পড়ছে। আমি বেসিক কয়েকটা বললাম, এবার বাকিগুলো তোমাদের বই থেকে দেখবা। এইবার আসে হচ্ছে ব্রাউনীয় গতি, ভেরি ইম্পর্টেন্ট। আরে কী বলো? কী হচ্ছে? ব্রাউনি কিন্তু আগে তো বসলো না। সব আগে আছিল, সব। একটু ছোটোবেলার বইগুলো খুলে দেখবা, সব ছিল। ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতিটা কী জিনিস? ব্রাউনীয় গতিটা কী জিনিস? কখনো গ্লাসের মধ্যে বালি ফেলায় দেখছো? বালি বালি হ্যাঁ, বালিগুলো কি এক জায়গায় থাকে? না স্যার, এখানে পরে ধীরে ধীরে পড়ে অনেকক্ষণ অনেকক্ষণ বেশি করে আর কি, মানে অনেকক্ষণ দেখবা ইতস্তত ছোটাছুটি করবে, অনেকক্ষণ। এই যে এবার যেগুলি ছোটাছুটি করতে থাকে ওরা কি করবে? নিজেদের মধ্যে থাকা হবে। ধাক্কা খাবে। আর যারা ছোটাছুটি করবে ওরাই দেখবে ওই জায়গাটার মধ্যে ভাসতে থাকবে বা একটা ইন্টারনাল অবস্থানে থাকবে। যেগুলি ঘোরাঘুরি করতে পারবে না ওরা কী হবে? নিচে দিতে পারবে। নিচে থিতায় পড়বে। আমাদের ব্রেনের মতো, যত বেশি কাজ করবে তত বেশি লোকটা, চঞ্চল। যত ব্রেন যত চঞ্চল হবে তত কী হবে? আমরা ভালো ফল পাবো। আর যদি ব্রেন তোমার হচ্ছে ড্যাম হয়ে গেল, ব্রেন যদি তুমি কোনো কাজই না করো, তাহলে ব্রেনটা কী হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে গ্যারেজে ঢুকে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তার মানে এই যে প্রলম্বন হয়ে থিতায় পড়বে। ঠিক আছে, আমাদের ব্রেনটাও কিন্তু এরকম কন্টিনিউ মুভ করে। এর জন্যই কিন্তু আমরা চট করে কোনো ডিসিশান নিতে পারি। বোঝা গেল? চট করে ডিসিশান নিই না আমরা উপস্থিত বুদ্ধি দিয়ে। তাহলে এই যে ব্রাউনীয় গতি হচ্ছে, এই গ্যাসের অণুগুলো আমরা যেরকম দেখছিলাম ইতস্তত ছোটাছুটি করে, এরকম এই ইসেগুলিও বিভিন্ন দিকে চূড়ান্তভাবে ছোটাছুটি করতে থাকে। এবার আগে একটা ধারণা ছিল যে এই কলয়েডের স্থায়িত্ব বোধহয় এই ব্রাউনীয় গতির জন্য। পরবর্তী আমরা দেখব যে না, ব্রাউনীয় গতিটা আরও কিছু কারণ আছে, আমরা পরে দেখব। তাহলে ব্রাউনীয় গতিগুলো বোঝা গেল যে কলয়েড কণার ইতস্তত কি? ঘোরাঘুরি ছোটাছুটি। ছোটাছুটি। আর আমরা এমনিতেও দেখবা যে একই বললাম, যেটা টিন্ডাল এফেক্টে দেখছি যে আমরা তো কলয়েড কণাগুলিকে দেখতে পাচ্ছি। সেই কলয়েড কণাগুলিকে একটা জায়গায় স্থির থাকে, ধুলাবালিগুলি একটু ছোটাছুটি করে থাকে। এবার যেগুলি ছোটাছুটি করতে পারে না ওরা ভারী বা বেশি হলে থিতায় পড়বে, তাই তো? যেগুলি সেই আমার 10⁻⁻7 থেকে 10⁻⁻5 এর মধ্যে থাকবে, ওরাই একমাত্র। ক্লিয়ার? তাহলে ব্রাউনীয় গতি বোঝা গেল। তাহলে কলয়েড কণাগুলি বা বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের মধ্যে যে ইতস্তত ছোটাছুটি গ্যাসীয় কণাগুলির মতো, এটাকে আমরা তাহলে বলছি হচ্ছে ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মোশন। কলয়েডের স্থায়িত্বের জন্য কিন্তু ব্রাউনীয় মোশনটা খুব উপকার। যদি ব্রাউনীয় মোশন না থাকে, যদি ছোটাছুটি না করি, তাহলে হচ্ছে কী হবে? ও তো অভিকর্ষ টানের জন্য ও তো নিচে পড়ে যাবে। অভিকর্ষ টানেই তো। বোঝা গেল? তাহলে ব্রাউনীয় গতিটা কী জিনিস? তাহলে হচ্ছে কলয়েড কণার ইতস্তত। ইতস্তত কি? ছোটাছুটি বা ডাকাডাকি। সঞ্চালন। বোঝা গেল? তাহলে ব্রাউনীয় গতি নিয়ে কোনো কনফিউশন আছে? এবার এইটুকু গেল আমাদের বেসিক কনসেপ্ট। এবার আসবে আমাদের অ্যাডভান্সড কলয়েড। এবার অ্যাডভান্সড কলয়েডে কী বলছে? এবার অ্যাডভান্সড কলয়েডে আমরা আসবো যে এই ব্রাউনীয় গতি যখনই পড়ব তখন আমাদের একটা জিনিস খুব আসে যে কলয়েডগুলি আমরা পৃষ্ঠতল সক্রিয় পদার্থতে কী দেখছিলাম মনে পড়ে? যে পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলো মিশেল গঠন করছিল। কীভাবে? একটা হচ্ছে অধ্রুবীয় অংশ, একটা হচ্ছে অধ্রুবীয় অংশ। ঠিক আছে, তাহলে যদি
ওইটা যদি আমার যে নোংরাটা লেগে আছে ওটা যদি ধ্রুবীয় হয় তাহলে ধ্রুবীয় পার্ট দিয়ে ধরবে, আর যদি অধ্রুবীয় হয় তাহলে আমি স্টিয়ারেটে বলছিলাম হ্যাঁ পটাশিয়াম অ্যাসপার্টেট বা ম্যালোনিক এস্টারে বলছিলাম। আর কি ছিল? সোডিয়াম স্টিয়ারে স্টিয়ারেট একটা ছিল, আর একটা কী ছিল? পামিটেট। পামিটেট, ঠিক আছে। তাহলে এই দুইটাতে আমি দেখলাম যে এরা হচ্ছে ধ্রুবীয় অংশ অধ্রুবীয় অংশ দিয়ে হচ্ছে কি মিসেলটা তৈরি করছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, এই কলয়েড কণাগুলি যে ব্রাউনীয় মোশন, এটা কিসের জন্য হচ্ছে? এই ব্রাউনীয় মোশনগুলো কারণটা কি, কেন ছোটাছুটি করছে? গ্যাসের কণাগুলি যেরকম আকর্ষণ বল বিকর্ষণ বল, এটার জন্য ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলো বা যাই বলো, এটার জন্য তো আকর্ষণ করছিল, পাত্রের দেয়ালে আঘাত করছিল বারবার। কিন্তু এই কলয়েড কণার হচ্ছে এই ব্রাউনীয় মোশনটার উৎপত্তির কারণ হিসেবে পরবর্তীতে দেখা গেল এটার মধ্যে তৈরি হচ্ছে যে কলয়েড কণাগুলির মধ্যে আধানের উপস্থিতি। আছে। কলয়েড কণাগুলির হচ্ছে আধানের উপস্থিতি। সেই আধানের উপস্থিতিকে আমরা এই যে ঘটনাটা, এটা কি করে বুঝবো? যখনই আমরা এই কলয়েড দ্রবণের মধ্যে যখনই আমরা ইলেকট্রিসিটি পাঠাবো তখন আর দুইটা তড়িৎদ্বার রাখবো, তখন দেখব যে এরা একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে কি করছে? ছোটাছুটি করছে। এটা হচ্ছে, তাহলে আমরা এসে গেলাম কলয়েডের আধান। স্যার আধানগুলো তো সবগুলো একই ধরনের হতে লাগবে তাহলে, আলাদা তো সেভাবে না। বলবো, হ্যাঁ অবশ্যই একই রকম না হলে তো হবে না। এবার আধানগুলি যখন কাছাকাছি আসবে বিকর্ষণ হবে, এখান থেকে বিকর্ষণ হয়ে একটু ওইদিকে যাবে, ওইখানে আরেকটা আধান আছে ওইখানে বিকর্ষণ হবে। এর জন্যই তো ছোটাছুটি করবে আধানগুলি। আর গলিত সোডিয়াম কেন ইলেকট্রিসিটি পাস করে? কারণ এখানে মুক্ত ইলেকট্রন আছে, আধান আছে। আর আধানগুলি কখনো একটা জায়গায় স্থির থাকে না, এরা ছোটাছুটি করে। এবার সেখানে আধান আছে, আমি যদি ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, তাহলে ইলেকট্রিসিটি আমি যদি পাঠাই একটা কলয়েড দ্রবণের মধ্যে, ধরো এটা একটা কলয়েড দ্রবণ বললাম, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, ইলেকট্রোড, এটা ক্যাথোডই বলি, অ্যানোড। আমরা জানি ক্যাথোড অ্যানোড, উল্টা লিখছি, যাই হোক, ঠিক আছে। তাহলে কলয়েড দ্রবণ যদি নিই আর এখানে যদি আমরা বাইরে থেকে যদি আমরা লাইট পাঠাই, আরে সরি ইলেকট্রিসিটি যদি পাঠাই, তাহলে কি হচ্ছে ঘটনাটা? দেখবো যে কলয়েড কণাগুলি দেখবো একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হচ্ছে। তাহলে এই ঘটনাটাই আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস। তাহলে ইলেকট্রোফোরেসিস কি? যে কলয়েড কণার নির্দিষ্ট দিকে কলয়েড কণাগুলি নির্দিষ্ট দিকে গমন দাবিত একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে এটাকে আমরা বলছি ইলেকট্রোফোরেসিস। তাহলে ইলেকট্রোফোরেসিস বোঝা গেল। তাহলে আমরা যদি কারেন্ট পাঠাই তাহলে দেখছি কলয়েড কণাগুলি, তাহলে কলয়েড কণাগুলি দুই রকমের হতে পারে, একটা হয় অ্যানায়ন, একটা ক্যাটায়ন। তাহলে এই আমরা যদি আয়ন যদি দুই রকম হয়, তাহলে একটা আয়ন ক্যাথোডের দিকে দৌড়াবে, তাহলে এই ইলেকট্রোফোরেসিসকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটাকে করব ক্যাটাফোরেসিস, স্নেহ বোঝা যাচ্ছে? প্রতাপ বুঝতে অসুবিধা নাই তো? তাহলে ক্যাটাফোরেসিস কি? কলয়েড কণাগুলি তাহলে ক্যাথোডের দিকে, তাহলে ক্যাথোডের দিকে কারা দৌড়ায়? তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে দৌড়াবে আর অ্যানায়নগুলো, তাহলে কলয়েড কণাগুলি যদি বিপরীত আধানযুক্ত সরি ঋণাত্মক আধানযুক্ত হয়, তার মানে অ্যানায়ন, তাহলে অ্যানায়নগুলো কোথায় দৌড়াবে? অ্যানোডের দিকে, আর ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে। এর জন্যই তো ক্যাটায়ন অ্যানায়ন বোঝা গেল। তাহলে ক্যাটাফোরেসিস অ্যানোফোরেসিস কী জিনিস বোঝা গেল? কোনো অসুবিধা আছে? তাহলে এটা হচ্ছে ক্যাটাফোরেসিস মানে হচ্ছে ক্যাথোডের দিকে গমন। ঘটনা হলে ক্যাটাফোরেসিস বলে না? হ্যাঁ, ক্যাথোডের দিকে তো অ্যানায়নগুলো যাবে না?
আমরা তো বিকাশন করবো প্লাস প্লাস দিতে হয় আবার তড়িৎ রসায়ন অ্যানোড ক্যাথোড অ্যানোডের থেকে কি হচ্ছিল জিঙ্ক 2+, আর এই যে প্লাসগুলোই কোথায় দৌড়াচ্ছিল ওইদিকে আরে ক্যাথোডের মাইনাস কেন মানে তো মাইনাস অ্যানোড ক্যাথোড। যদি অসুবিধা হয় মনে রাখবা অ্যানায়নগুলো অ্যানোডে দৌড়াবে, ক্যাটায়নগুলো ক্যাথোডে দৌড়াবে, এটাই নিয়ম। হ্যাঁ ঠিক আছে আর অত বেশি কেমিস্ট্রি ঝাড়তে গেলে পরে তোমার কেমিস্ট্রি করতে লাগবে। ফিউজ হয়ে যাবে মাথা তাহলে তোমাকে আবার সেই ছোটোবেলায় যেতে হবে, এত ছোটোবেলায় এখন যাওয়ার সময় নেই। তাহলে হচ্ছে অ্যানোডের দিকে কমন, তাহলে অ্যানোডের দিকে অ্যানায়নগুলো দৌড়াবে। তাহলে বোঝা গেল কথাটা। তাহলে অ্যানোফোরেসিস আর হচ্ছে ক্যাটাফোরেসিস, তাহলে বুঝতে কোনো অসুবিধা নাই। এইটু হচ্ছে কলয়েডের আধান, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। যে ব্রাউনীয় মোশনটা তৈরি হচ্ছে কিসের জন্য? এই কলয়েডের জন্য। আর যদি এই আধানটা না থাকতো তাহলে কিন্তু কলয়েডের স্থায়িত্ব আমরা ব্যাখ্যা করতে পারতাম না। তাহলে কী হতো? বিকজ অনেকক্ষণ ঘুরতে একটা সময় পরে কী হয়ে যেত? শক্তি চিতায় পড়তো। ওটাই তো বুঝতেছি না কলয়েডের স্থায়িত্বের ব্যাখ্যা। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ বা ডায়ালিসিস। কাদের করা হয়? হিন্দি বিশ্লেষণ কোনটা ডায়ালাইসিস স্যার রক্ত যারা সমস্যা হয় ডায়ালাইসিস ক্যান্সার ট্যান্সার হলে স্যার পরে রক্ত হিসেবে হয়েছে আমি ক্যান্সার যাদের কিডনি ড্যামেজ হয় বাকি তাদের হচ্ছে ডায়ালিসিস ঠিক করে। ঠিক কিডনি ড্যামেজ, আচ্ছা কিডনির কাজটা কী বলে? কিডনি কাজ রক্তকে এই ছাঁকনির মতো কাজ করে, দূষিত রক্তকে- রক্তকে ইসা করে বিশুদ্ধ করে তার মানে কি? দূষিত রক্ত দূষিত রক্তটাকে বিশুদ্ধ করে কিডনি। এইটাই তো বললাম কিডনি খারাপ হলে মানে রক্তটা কি হচ্ছে? অশুদ্ধ রক্ত হয়ে যাচ্ছে, মাছের হৃৎপিণ্ডের মতো। শুদ্ধ রক্ত অশুদ্ধ রক্ত মিক্স হয়ে যাচ্ছে। একই একই ব্যাঙের তো ঠিক আছে, অর্থ তৈরি না আচ্ছা। তুই তো কি একটা জীবন বিজ্ঞান বুঝতেছি। এটা বলছি এবার কথাটা হচ্ছে তাহলে ঝিল্লি বিশ্লেষণটা কী জিনিস? ঝিল্লি বিশ্লেষণটা কিছুই না, এই কিডনিটা কি করে? অশুদ্ধ রক্তের মধ্যে তো কি থাকবে? আমাদের রক্তের মধ্যে দিয়ে খাদ্য যাবে, সঙ্গে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যাবে, হ্যাঁ, এটা অশুদ্ধ। আর হচ্ছে অশুদ্ধ জিনিসগুলো যাবে, যেগুলি হচ্ছে আমাদের রেচন পদার্থগুলি, ওগুলো তো থাকবে, ওগুলো তো কিডনি ওগুলোকে এটা আলাদা করে এরকম। আলাদা করবে। তো এই যে এই আধানগুলি, এই যে যতই দেখো কলয়েডের মধ্যে কারা 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 আছে, তাহলে আমাদের রক্তটা একটা কলয়েড। এবার এটার মধ্যে তো অশুদ্ধগুলো ভাসতে থাকে, ইউরিয়া তাহলে কলয়েড কণা, ইউরিক অ্যাসিড থাকে, ইউরিয়া অ্যামোনিয়া ইউরিয়া অ্যামোনিয়া, তো ইউরিক অ্যাসিডের একটি পার্ট, ঠিক আছে। বা যেগুলি রেচন পদার্থ, আমি সোজাসুজি বলছি যেগুলি রেচন পদার্থ, তাহলে সেটা কিডনি সেটাকে অ্যাবস্ট্রাক্ট করে, ঠিক আছে। সেই অ্যাবস্ট্রাকশানটা যখন কিডনি করতে পারে না, তখন বাইরের থেকে আমরা কি করতে হয়? আমাদের ডায়ালাইসিস করতে হয়, মানে ওই রক্তটাকে কি করতে হয়? বিশুদ্ধ করতে হয়। সেটা দেখো কীভাবে করে। তো দেরি করতে মাঝে মধ্যেই করতে হয়, এক সপ্তাহে সপ্তাহে করতে হয়, প্রচুর খরচা। এর জন্য কিডনি রোগীদের বেশি দিন বাঁচানোও যায় না। এত ডায়ালাইসিস করা হয় তখন আর বাঁচানো যায় না। তখন এই অশুদ্ধিগুলো কী হয়? এগুলো আধানযুক্ত হয়, তখন এদের হচ্ছে ডায়ালাইসিস করে। দেখো ডায়ালাইসিস দুটো কিডনি হয়ে যায় না একটা কিডনি হলে কিছুদিন ভালো চলে, দুইটা কিডনি হলে আর বেশি দিন থেকে না। তারপর যে পদ্ধতিতে পার্চমেন্ট কাগজ বা সেলোফোন দ্বারা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কলয়েডকে ক্রিস্টালয়েড জাতীয় পদার্থ থেকে পৃথক করা হয়, তাকে ঝিল্লি বিশ্লেষণ বলে। যেরকম কি বলছি, তাহলে এই যে কলয়েড কণাগুলি তাহলে কোথায় আমি আটকাতে পারবো? পার্চমেন্ট কাগজ দিয়ে। তাছাড়া বাকি ফিল্টার কাগজ দিয়ে কিন্তু, কোনটা হ্যাঁ এটা পার্চমেন্ট কাগজ আলাদা কাগজ হয়, এগুলোর হচ্ছে তোমার ওই ওদের ইন্টারনাল ডায়ামিটার থাকে। এটা তোমরা দেখতে পারো হচ্ছে যদি কখনো কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে যাও, 35, 32 এরকম মাপ থাকে ওই সেকে প্রেসিপিটেশন করার জন্য। দেখলে একদম দেখতে পেলাম দেখাবো না, ল্যাবে গেলে কোনো দিন দেখাবো, ঠিক আছে। করছি কেমিস্ট্রি দেখে করি চলি ব্যাংকার আচ্ছা, আর যদি তুমি এটাকে ইলেকট্রিক দিয়ে করো